জীবনদীপ হাসপাতাল। রাত্রেবেলা আকাশে অর্ধেক চাঁদ, প্যাঁচার ডাক। হাসপাতালের গায়ে হালকা চাঁদের আলো পড়েছে। একটি লোক অসুস্থ শরীর নিয়ে কাশতে কাশতে হাসপাতালের দিকে এগোচ্ছেন। উফ, এই রাত্রেবেলাতে জ্বর আসতে হলো। যত ভাবি ঠান্ডা লাগাবো না, তাও যেন এই জ্বর আমার পিছু ছাড়ে না। ডাক্তারবাবু, আমার প্রচন্ড জ্বর এসেছে, একটু দেখুন না। এত মাথা ব্যথা, কাশি, এত কষ্ট সহ্য হচ্ছিল না, তাই হাসপাতালে ছুটে এলাম। বুদ্ধিমানের কাজ করেছেন। এ কি, আপনার তো 104 জ্বর। আপনাকে ভর্তি হতে হবে। এই মুহূর্তেই আপনাকে স্যালাইন দিতে হবে। এবার আমাকে নিয়ে যাওয়া হয় ওয়ার্ডের ভেতরে। সেখানে নার্স একটা ফাঁকা বেডের দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দেয় ওটা আমার বেড। এখানে আরও 4-5 জন রোগী ভর্তি আছে। নার্স এসে আমায় স্যালাইন চালিয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। তখনই দেখলাম আমার পাশের বেডে একটি ছেলে শুয়ে আছে, আমার থেকে বেশ ছোটই। শুনছো, তুমি তুমি কবে ভর্তি হয়েছে এখানে? আমি এই তো 4 দিন আগেই ভর্তি হয়েছি। ও, কি হয়েছে তোমার? আমারও প্রচণ্ড জ্বর হয়েছিল, একদম 107। ও বাবা, এ তো মারাত্মক। যাক, ভগবানের কৃপায় তুমি এখন সুস্থ আছো। তা তোমায় কবে ছুটি দেবে বলেছেন ডাক্তারবাবু? এখনো কিছু বলেননি। সে কি, হয়তো ছুটি দিয়ে দেবে এবার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই টহলপুর গ্রামে। তোমার বাড়িতে কে কে থাকেন? আমি আর আমার মা। ও আচ্ছা। আজ আসবেন তো আমার মা আমার সাথে দেখা করতে? আজ? কিন্তু আজ তো অনেক রাত হয়ে গেল, কি করে আসবেন উনি? আমার মা প্রতিদিন আমার কাছে রাতের বেলাতেই আসেন। কিন্তু কেন? আমার মা যে সকালে বেরোতে পারেন না, রাতেই ওনার সুবিধা হয়। তো তুমি কি করো, পড়াশোনা করছো? না গো, আমাদের মতন গরিবদের কপালে আর পড়াশোনা কই, নিজের সংসার চালাতেই দম শেষ হয়ে যায়। আরে, এইটুকু বয়স থেকেই জীবনের এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ছেলেটাকে। আচ্ছা, তোমাকে এত প্রশ্ন করছি, তুমি কিছু মনে করছো না তো? আরে না না, মনে কেন করতে যাব? আমারও তো মন কেমন করে কথা বলার জন্য, কিন্তু কাউকেই পাই না। আজ আপনাকে পেলাম। দেখেছো, এত কথা বললাম, কিন্তু তোমার নামটাই জিজ্ঞেস করা হয়নি। আমার নাম সৌরভ, আর আপনি আকাশ, তাই তো? তো তুমি কি করে জানলে আমার নাম? ওই তো, তখন নার্সটা আপনার নাম জিজ্ঞেস করছিল, তখন আমি শুনেছিলাম। ও, হুম, বুঝলাম। এবার আর চোখ খুলে থাকা যাচ্ছে না, বুঝলে, বড্ড ঘুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। রাত আরো ঘন হতেই বাইরে থেকে ঝিঝি পোকার আওয়াজ কানে ভেসে আসছিল। এখানে কি আর শান্তিতে ঘুমানো যায়? বাড়ি বাড়িই হয়। ও, ও, বোতল শেষ হয়ে গেছে? হ্যাঁ, আগের থেকে জ্বর কম আছে। ডাক্তারবাবু হয়তো আগামী কাল ছেড়ে দেবে। পাশের বেডের দিকে তাকালাম, দেখলাম ফাঁকা। এ কি, ছেলেটা কই? দিদি, দিদি, একবার একবার শুনুন। হ্যাঁ বলুন, কোনো সমস্যা? আচ্ছা, এই বেডটা একটা ছেলে ছিল, ও ও কোথায় গেছে বলতে পারবেন? কি কি বলছেন এসব আপনি? হ্যাঁ, ওর সাথে তো আমি ঘুমানোর আগে অবধি কথা বললাম, আর ও বলেছিল রাতে ওর মা ওর সাথে দেখা করতে আসবে। আমি কিছু বুঝতে পারছি না, আপনি কার কথা বলছেন? কি, কি যেন নাম বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সৌরভ। ও তো এখানে 4 দিন আগেই ভর্তি হয়েছিল। ওর জ্বরও হয়েছিল। ওই ওই 18 বছরের কাছাকাছি বয়স হবে হয়তো। এই 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 ঠিক 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 এই বেডটাতেই ও ছিল। ওহো, সৌরভ।
কিন্তু হ্যাঁ, 4 দিন আগে ও জ্বর নিয়ে এসেছিল এই হাসপাতালে ওর মায়ের সাথে। কিন্তু রাস্তাতে আসার সময় কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে ভীষণ চোট পায় দুজনেই। সৌরভের মা গুরুতর চোটের কারণে বাঁচতে পারেনি, আর সৌরভ মায়ের কথা শুনে প্রথমে ট্রমা পায়, যেখানে থেকে সেও মারা যায়। আকাশের চোখ বড় বড় হয়ে যায়। কি? তাহলে তাহলে আমি এতক্ষণ আমি কার সাথে কথা বলছিলাম? ওটা কি সৌরভের? আমি আর একটু সময় নষ্ট না করে তখনই ওই ওয়ার্ড থেকে বেরোতে যাই, কিন্তু নার্স আমায় যেতে দিল না। এ কি, আপনি কোথায় যাচ্ছেন এখন? এইভাবে বেরিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে। নিজের বেডে যান। হাসপাতালে একটু আধটু ভূতের উপদ্রব থাকে, তার জন্য আপনাকে এখান থেকে বেরিয়ে গেলে চলবে না। আপনার জন্য আমি আমার চাকরি খোয়াতে পারবো না। যান এক্ষুনি নিজের বেডে। কে কার কথা শুনে? নার্সকে সরিয়ে দিয়েই পড়ি কি মরি করে ছুটে ওয়ার্ডের ভেতর থেকে বাইরের করিডোরে চলে আসি। যার সাথে এমন ঘটনা ঘটবে সে একমাত্র বুঝবে ভয় কি। এইভাবে হাসপাতালে থাকা যায় নাকি? কিন্তু করিডোরের শেষ প্রান্তে পৌঁছতেই সামনে দেখি অন্ধকারের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসে। দেখতে পাচ্ছি একটা শুকনো শরীর, আর শরীরের কিছু কিছু জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কেমন ভয়ঙ্কর চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তুমি সৌরভ? তুমি আমার সামনে আসছো কেন বারবার? আমি কি করেছি? সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে পিছন ঘুরে দেখুন একবার। চিনতে পারছিস নাকি? না না, কেউ নেই। আমি কি করে চিনবো ওনাকে? বলেছিলাম না, আমার মা আসবেন আমার সাথে দেখা করতে রাতে। আমার দুই চোখ ভয়ে ওনার দিকে একেবারে স্থির হয়ে যায়। কি করে আর চিনতে পারবি? আমাদের দিকে নজর পড়লে তবে তো। আপনারা কে? কেন আমার সাথে এমন করছেন? আর কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। কি নজরের কথা বলছেন? শুধুমাত্র তোর জন্য আমার মাকে আমায় হারাতে হয়েছে। মনে আছে 4 দিন আগের রাতের কথা? ফাঁকা রাস্তার মধ্যে রাতের বেলা একটি গাড়ি আসছে। নিশ্চিন্তপুর শহরের বড় রাস্তা। উফ, সারা দিনের খাটাখাটনির পর স্বস্তি। ঝড় উঠেছে মনে হয়। রাস্তা ফাঁকাই আছে দেখে একটু জোরে গাড়ি চালাই। কিছুটা এগোতেই একটা বৃদ্ধ চোখে পড়ে। সামনের দিকে এগোচ্ছেন। চেনা চেনা লাগছে। কিছুটা যেতেই দেখলাম একজন বয়স্ক লোক সামনের দিকে ছোট ছোট পায়ে এগিয়ে চলেছেন সামনের দিকে। কেমন যেন চেনা চেনা লাগছে। আর একটু এগোতেই দেখলাম উনি হলেন গোপাল কাকু। আরে গোপাল কাকু, আপনি এই খোঁড়া পানে কোথায় গেছিলেন? আর এত ঝড়ের মধ্যে কিভাবে যাবেন? উঠে পড়ুন আমার গাড়িতে। অনেকদিন মেয়ের সাথে দেখা হয়নি, তাই দেখতে গিয়েছিলাম কেমন আছে। তা থেকে যেতেই পারতেন রাত্রে। বাবা, সামান্য দেখতে যেতেই মেয়েটা এমন করে উঠল। রাতে থাকা তো দূরের কথা, মেয়েটা কেমন বিয়ের পর বদলে গেল। সে কি কথা? কিছু হয়েছিল নাকি? সে অনেক ব্যাপার, পরে বলবো একদিন। নামতে হবে, আসি। হ্যাঁ, আচ্ছা, সাবধানে থাকুন। গোপাল কাকুকে নামিয়ে দিতেই আমি আবার আগের মতো গাড়ি চালিয়ে এগিয়ে যাই। ঠিক তখনই দেখলাম মোবাইলের আলোটা জ্বলে উঠেছে। এই সময় আবার কে ফোন করছে? দেখি। ও কাকিমা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো কাকিমা। সর্বনাশ হয়ে গেছে রে আকাশ, সর্বনাশ হয়ে গেছে। তোর ঘরে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আয় রে। কি বলছো তুমি এসব? কি করে হলো এরকম? ঝড়ের মধ্যে তার ছিঁড়ে পড়ে এই অবস্থা হয়েছে, তুই তাড়াতাড়ি আয়। এই খবর শুনে আমার মাথা যেন কাজ করাই বন্ধ করে দেয়। মায়ের শেষ সম্বলটুকুও বাঁচাতে পারলাম না।
নিজের প্রতি এত রাগ হচ্ছে, যত জোরে গাড়ি চালানো যায় আমি তত বেগে গাড়িটাকে ছুটিয়ে নিয়ে যাই। সামনে থেকে একটা রিক্সা আসছে, দূর থেকে দেখা যাচ্ছে সেখানে দুজন বসে আছেন, এক বয়স্ক মহিলা আর ওনার ছেলে। কষ্ট হচ্ছে খুব? মা, খুব। মা, কিচ্ছু হবে না বাবু, আমি আছি তো সাথে। এই তো আর একটু পরেই হাসপাতাল চলে আসবে। আহ আহ, আরে বাবা, এত জোরে কে গাড়ি চালাচ্ছে? হ্যাঁ, দুটো গাড়িতে ধাক্কা লাগে। আহ! আমার দুর্ঘটনাস্থলে দুজনকে এগিয়ে আসতে দেখা যায়। এই রে, কি হলো? ইস, কি অবস্থা! এনাদের এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে বাঁচানো সম্ভব হবে না। আপনি মানুষ না জানোয়ার, যেমন খুশি গাড়ি চালাচ্ছেন। মদ খেয়ে আছেন নাকি? নামুন আপনি। বিশ্বাস করুন, আরে আরে আমি মদ খেয়ে গাড়ি চালাইনি। আমি ভীষণ তাড়াহুড়োয় বাড়িতে ফিরছিলাম। আরে অনেক বড় সমস্যা ঘটে গেছে আমার বাড়িতে, এই অবস্থায় আমার মাথা কাজ। আরে আরে রাখুন আপনার গল্প, সব জানা আছে। গাড়ির নম্বর লিখে রাখলাম, এবার দেখুন কি হয়। না, আচ্ছা আচ্ছা, আপনার যা করার হয় করুন, কিন্তু কিন্তু আমাকে একবার দেখতে দিন ওনাদের। জীবনদীপ হাসপাতালের করিডোর, আকাশের দুদিকে দাঁড়িয়ে আছে সৌরভ আর তার মা, তাদের অশরীরী আত্মা। আমি আমি এবার বুঝতে পেরেছি সৌরভ, আপনারা আসলে কারা। আমায় ক্ষমা করুন, হাত জোর করছি আপনাদের সামনে। আপনারা যদি জানতেন সেদিন আমার সাথে ঠিক কি হয়েছিল, তাহলে হয়তো আপনারা আমাকে বুঝতে পারতেন। সৌরভ, আমিও বুঝি মা হারানোর যন্ত্রণা কাকে বলে। আমিও তোমাদের মতন আমার মাকে হারিয়েছিলাম। ভেবেছিলাম অন্তত সেই মায়ের তিলে তিলে গড়ে তোলা সঞ্চিত সমস্ত আবেগগুলোকে আমি 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 বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু কিন্তু তা আজ আমি করতে পারলাম না। প্রচন্ড রাগ হয়েছিল তখন, খুব নিজের ওপর। চুপ কর। আজ যদি তুই গাড়িটা ঠিক করে চালাতিস, আমার সোনার টুকরো ছেলেটা হয়তো আজও বেঁচে থাকতো, আর আমিও বেঁচে থাকতে পারতাম বাকি দিনগুলো। এত কথা বলে লাভ নেই। আজ তোর জন্য দুটো প্রাণ চলে গেল, তার খেসারত তোকে দিতেই হবে। সৌরভ আর তার মায়ের এই তীব্র হাসি আমার কান একদম সহ্য করতে পারছিল না, কিন্তু এই হাসির থেকেও ভয়ঙ্কর তাদের রক্ত মাখা রূপ। ছেলে আর মা মিলে দুদিক থেকে তাদের হাতগুলো আমার আমার গলার দিকে বাড়িয়ে দিতে যায়। ঠিক সেই সময় আমি এক লাফ দিয়ে ওদের থেকে 4 পা দূরে সরে যাই। সঙ্গে সঙ্গে দি ছুট, দরজার সামনে যেতে দেখতে পাই দরজায় তালা দেওয়া। সময় নষ্ট না করি পাশের খোলা জানলা দিয়ে এক লাফ দিয়ে নিচে পড়ি, কিন্তু কিন্তু পেছনের দিকে তাকাতে আর কাউকে দেখতে পাই না। হঠাৎ কাঁধের উপরে যেন কারোর হাতে স্পর্শ পেলাম। কে কে সামনের দিকে ঘুরতেই দেখলাম এটা কোনো আত্মা নয়, একজন মানুষ। এ তো কাকিমা। এ কি আপনি এখানে? আরে কি হয়েছে তোর? এত ভয় পাচ্ছিস কেন? তোর যে জ্বর হয়েছে সেটা আমাকে একবার বলবি না? একা একা এই শরীর নিয়ে হাসপাতালে চলে এলি। তুই আমাদের বাড়িতে থাকার পরেও আমি জানতে পারলাম না। আমি তোর মা না হলেও একবার অন্তত জানাতে পারতি। নেহাত আমার ছেলেটা বলল তাই। কাকিমা এখন সব কথা বলার সময় নয়। এখান থেকে তাড়াতাড়ি চলো, এই জায়গাটা একেবারে নিরাপদ নয়। কেন, কি হলো আবার? আমি কিভাবে সবটা বলবো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। ওই হাসির শব্দ কানে আসতেই আমি এক মুহূর্ত আর ওখানে না দাঁড়িয়ে সজোরে ছুট দিই। সামনে থেকে এক বড় গাড়ির আলো পড়ছে আকাশের মুখে, এগিয়ে আসছে তারই দিকে।
বাবু, এবার ওর রক্ত দিয়েই ধুয়ে যাবে আমাদের গায়ে লেগে থাকা রক্তের ছাপ।